দর্শক আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্স এটিএন বাংলা বিজনেস অ্যান্ড ফাইন্যান্স অনুষ্ঠানে। সঞ্চালনায় আমি ফাতিহা শাফি থাকছি আপনাদের সাথে। দর্শক, আপনারা জেনে থাকবেন এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি ব্যবসা বাণিজ্য, শেয়ার বিনিয়োগ এবং অর্থনীতির যাবতীয় বিষয়াদি নিয়ে কথা বলার জন্য। আজও কিন্তু সেই ধারা অব্যাহত রেখেছি আমরা। আজ আমাদের অনুষ্ঠানের বিষয়বস্তু চূড়ান্ত করেছি হাইব্রিড ও রিকন্ডিশন গাড়ি আমদানিতে শুল্ক কমানো এবং অর্থনীতি, পরিবেশ ও বাস্তবতা। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন আব্দুল হক, প্রেসিডেন্ট বারভিডা, আমন্ত্রণ আপনাকে। এবং আমাদের সাথে আরও উপস্থিত আছেন ডক্টর মাহফুজ কবির, অর্থনীতিবিদ। আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। যেরকমটা আমরা আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু চূড়ান্ত করেছি হাইব্রিড ও রিকন্ডিশন গাড়ি আমদানিতে শুল্ক কমানোর বিষয়টিতে আমরা আসছি। যদি আমরা বাজার পরিস্থিতির দিকে যাই তাহলে রিকন্ডিশন গাড়ির আসলে বাজার পরিস্থিতি ঠিক কেমন দেখছেন এই মুহূর্তে? বাজার আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের এই বিষয়টি আলোচনায় আনার জন্য বাজেটের আগে ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, আমাদের দেশের এই মুহূর্তে বাজারটা তো বিভিন্ন রকমের শক বলা হয়, যেটা অর্থনীতির ভাষায়, সে শকে আক্রান্ত হয়েছে আমরা। একটা তো ছিল ইউক্রেন যুদ্ধ, তারপরে কোভিড গেল, ইউক্রেন যুদ্ধর কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা, এবং এখন যেটা ইসরায়েল, আমেরিকা এবং ইরানের যুদ্ধের কারণে কিন্তু একটা বড় রকমের আমরা শকে পড়ে গিয়েছি। কারণ জ্বালানি সরবরাহ এবং জ্বালানির কারণে সব কিছুর দাম বেড়ে যাচ্ছে। এতে গিয়ে কোথায় গিয়ে দাঁড়াবে সেটা হয়তো বিশেষজ্ঞরা ওনারা বলবেন, কিন্তু গাড়ির মতো বিষয় আর কি, মানুষের এটা তো আর নৈমিত্তিক কিংবা নিত্য প্রয়োজনীয় বিষয় না। ফলে মানুষ একটু সলভেন্ট হলে গাড়িটা কেনার চেষ্টা করে, চিন্তা করে। বিশেষ করে উঠতি মধ্যবিত্তরা, তারা একটু আরামায়েশ কিংবা ফ্যামিলির জন্য। তো গাড়ির দাম যে ডলারের অবমূল্যায়ন, টাকার অবমূল্যায়ন, ডলারের মূল্য বৃদ্ধি, এই সবটা মিলে কিন্তু ট্যাক্সটা অনেক বেড়ে গেছে। ট্যাক্সের হার একই আছে কিন্তু অঙ্কে অনেক বেড়ে গেছে। যেমন আগে যেটা হয়তো 7 লাখ টাকা ট্যাক্স হতো, এটা এখন হচ্ছে 12-13 লাখ টাকা, অলমোস্ট 40% মতো। এর কারণে ক্রেতা কমে গিয়েছে অনেক। এর মধ্যে সরকার চাচ্ছেন এখন ইলেকট্রিক ভেহিকেলকে সুবিধা দেওয়ার জন্য ওইদিকে শুল্ক কর কমিয়েছে, কিন্তু ওতে অনেক বেশি বৈদেশিক মুদ্রা চলে যাচ্ছে। আমরা যেটা করছিলাম বিগত 50 বছর যাবৎ, বাংলাদেশে একটা মধ্যবিত্তকে একটা জায়গায় আনা, ব্যক্তিগত ব্যবহার, শিল্প কারখানা, ব্যবসা বাণিজ্য, সব এমনকি আপনার হাসপাতালের অ্যাম্বুলেন্স থেকে শুরু করে মৃতদেহ পরিবহনের গাড়িগুলোও কিন্তু এই রিকন্ডিশন গাড়ি দিয়ে চলছে। এটা একটা বড় রকমের অ্যাকচুয়ালি অর্থনীতি আছে এর মধ্যে, কারণ এখানে হাজার হাজার ওয়ার্কশপ আছে, হাজার হাজার চালকরা কাজ করে, এবং আমাদের যে প্রায় 1.5 কোটি মানুষ বিদেশে থাকে, তাদের একমাত্র বাহন হচ্ছে কিন্তু এই রিকন্ডিশন মাইক্রোবাস। ফলে এইটার মূল্য বৃদ্ধি এত হয়েছে যে আমাদের এখন কিন্তু কাস্টমার কমে গেছে অনেক। আমি বলবো কাস্টমার অর্ধেকেরও কম হয়ে গেছে। তো এই জায়গায় যদি সরকারকে রেট অফ ট্যাক্স না কমিয়েও ফিক্সড ডিউটিতে যায়, তাহলে আমি জানি যে একটা বছর আমাকে এই গাড়িতে 10 লাখ টাকা করে ট্যাক্স দিতে হবে, সেটা হঠাৎ করে 15 লাখ হয়ে যাবে না। তাহলে এটা প্ল্যান করা যায়, ক্রেতাও কিন্তু প্ল্যান করতে পারে, ব্যাংকগুলো প্ল্যান করতে পারে। এরকম একটা প্রস্তাব নিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি। রাজস্ব বোর্ডের সঙ্গে আগামীকাল আমাদের মিটিং আছে। এখন সরকারের রাজস্ব দরকার। তো রাজস্বের জন্য ক্রেতা যদি গাড়ি না কিনে, এই গাড়ি খাত থেকে কিন্তু সরকার 5 থেকে 6 হাজার কোটি টাকা রাজস্ব পাচ্ছিল। তো বিভিন্ন মহলের প্রভাবের কারণে অনেক সময় ট্যাক্স, যেমন ইলেকট্রিক ভেহিকেলের ট্যাক্স অনেক কমিয়েছে সরকার। উদ্দেশ্য হচ্ছে গাড়ি নাকি এখানে তৈরি করবে অনেকে, এরকম ধারণা। তৈরি করাটা কিন্তু সহজ ব্যাপার না, এটা অনেক বড় একটা বিষয়, বিশাল মার্কেট দরকার। 1 লক্ষ গাড়ির বাজার হলে সেখানে মোটামুটি তৈরি হতে পারে। তো আমাদের এখানে বাজারটা ছিল 25-30 হাজার 35 হাজারের মতো, এটা এখন কমে কিন্তু অর্ধেকেরও কম হয়ে আসছে, কারণ এই বিভিন্ন ঘাত প্রতিঘাতে। ফলে আমরা মনে করি এখানে পলিসি ইন্টারভেনশন দরকার সরকারের। সরকারি রাজস্ব চায় তাহলে তার ক্রেতাকে কিনতে দিতে হবে, মধ্যবিত্তকে কিনতে দিতে হবে, ইন্ডাস্ট্রিকে কিনতে দিতে হবে। আবার যদি সরকার মনে করে যে আমি রাজস্ব চাই না, তাহলে সরকার যা করতেছে সবটাই করতে পারে। ফলে আমার মনে হয় এখানে একটা পলিসিগত পরিবর্তন। আমদানির ক্ষেত্রে যেমন আমাদের এখানে এখন আমরা 5 বছরের পুরনো গাড়ি আমদানি করি, এগুলোর দাম কিন্তু অনেক বেশি, নতুনের দাম আরও বেশি। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের যে অর্থনীতির যে অবস্থা, ডলার সংকট ইত্যাকার কারণে আমাদের ডলার সেভ করা উচিত।
$1 কমে পাওয়া মানে $1 আয় করা, মানে ইংরেজিতে বলে $1 সেভ ইজ $1 আর্ন। তো সেই ক্ষেত্রে আমরা যে গাড়িটা আনি মনে করেন $10,000, সে নতুন দাম $30,000, কিন্তু লাইফে কিন্তু কোনো ব্যাসকম নাই। রিকন্ডিশন গাড়ি 30 বছর চলছে, অথচ ব্র্যান্ড নিউ গাড়ি অনেক ক্ষেত্রে অনেক অন্যান্য দেশে এগুলো 5 বছরও টিকছে না। তো আমরা বলবো যে একটা ট্যাক্সই যে বাজার তৈরি হয়েছে তার অভিজ্ঞতার আলোকে সবটা মিলে এমন একটা পলিসি করা উচিত যাতে ট্যাক্সই হয়, ক্রেতা বান্ধব হয় এবং রাজস্ব বান্ধব হয়। সেজন্য আমরা চেষ্টা করছি সরকারকে বোঝাতে। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ডক্টর মাহফুজ কবির, আপনার কাছে চলে আসতে চাচ্ছি। শুল্ক কমানো হলে আসলে বাজারে কি ধরনের পরিবর্তন আসতে পারে বলে আপনি মনে করেন একজন অর্থনীতিবিদ হিসেবে? শুল্ক কমানো হলে খুব স্বাভাবিকভাবে যে গাড়ির দামটা কিন্তু কমে যাবে এবং তখন সেটা কিন্তু মধ্যবিত্তের যে ক্রয়সীমা সেটার মধ্যে চলে আসবে। এই মুহূর্তে তো আমরা দেখতে পাচ্ছি যে আসলে শুধুমাত্র এই যারা ব্যবসায়ী তারাই নন, বরং পুরো যে সাপ্লাই চেইনের মধ্যে কিন্তু অনেকে এটা ইনভলভ। তো আমরা জানি যে আসলে এই ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সাধারণ যারা ক্রেতা রয়েছেন মধ্যবিত্ত, তো তারা একটা গাড়ির স্বপ্ন দেখেন যে না ঠিক আছে একটা সাধ্যের মধ্যে তারা একটা গাড়ি কিনবেন এবং তাদের জীবনযাত্রা কিছুটা কিন্তু কমফোর্টেবল হবে। তো সেইটা একটা বিষয়। আর অনেক এই নতুন নতুন সমস্ত উদ্যোগ তৈরি হচ্ছে যে এখন কিন্তু এই যে ব্যবসা বাণিজ্য যখন একটা শুরু করে এটা এসএমই, তখন কিন্তু তারা এত বেশি দামে গাড়ি কিনতে চান না। মোটামুটি তাদের পরিবহন বা আপনার তাদের যে জনবল সেটার যদি কাজের জন্য যে গাড়ি ব্যবহার করা হয় সেটার জন্য রিকমেন্ডেশনই সবচেয়ে মানে ভালো একটা অপশন তাদের জন্য। তো এখন সবাই যখনই গাড়ির দাম কমবে এই ট্যারিফ কমানোর কারণে, তখন কিন্তু একটু বেশি করে তারা কিনতে চাইবেন। তো এটার সঙ্গে যে অসংখ্য ওয়ার্কশপ আছে, তো ওয়ার্কশপের যে পার্টসগুলো, সেই পার্টসগুলোর কিন্তু এই রিকন্ডিশন গাড়ির পার্টসগুলোর সঙ্গে তারা পরিচিত। এখন যে নতুন নতুন গাড়ি আসছে সেগুলোর পার্টস কিন্তু অনেক জায়গাতে পাওয়া যায় না। তো সুতরাং আমাদের দেশের ভিতরে কিন্তু যেমন বাজার তৈরি হয়েছে তেমনি করে কিন্তু এই যে বিভিন্ন রকমের সহায়ক যে সেবা, তো সেগুলো আছে। তো সব মিলিয়ে আসলে অর্থনীতিতে যেমন এই যে গাড়ির তো কেনা যেমন বাড়বে, কেনা বিক্রি এটা বাড়বে, এর পাশাপাশি অনেক রকমের সেবা আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু কাজের সুযোগ তৈরি হবে, নতুন নতুন কর্মসংস্থান হবে। তো এইগুলোই হচ্ছে বিষয় যেগুলো আমাদের একটু চিন্তা করা উচিত যে এই সময়টাতে যখন সংকট আসছে অর্থনীতিতে বলে আমরা মনে করছি, সরকার বিভিন্ন রকমের প্রস্তুতি নিচ্ছেন এবং একই সঙ্গে একটা বড় বাজেটের চিন্তা করছে সরকার, যে প্রায় 9 লক্ষ কোটি টাকার একটা বাজেট হবে, সেখানে 5.5 লক্ষ কোটি টাকার একটা যে এনবিআর লক্ষ্যমাত্রা সেটাও কিন্তু আমরা শুনতে পাচ্ছি, যদিও ফাইনালি কি হবে সেটা আমরা জানি না। কিন্তু এই ধরনের একটা বড় বাজেটের আকারের কথা যদি আমরা চিন্তা করি তাহলে সেক্ষেত্রে রাজস্ব লাগবে সরকারের। কিন্তু একই সঙ্গে বিক্রিটা যদি বেশি হয় তাহলে সেখান থেকেও কিন্তু কর রাজস্ব বেশি হবে। আর যদি কর বেশি থাকে, শুল্ক বেশি থাকে, তাহলে সেক্ষেত্রে বিক্রি যদি কম হয় তাহলে সেক্ষেত্রে ওখান থেকে রাজস্ব কম আসবে। এইভাবে একটা সুন্দর ব্যালেন্স করতে হবে আমাদেরকে, যে একটু যদি আমরা সহনীয় করি এই যে শুল্ক, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু যেহেতু বিক্রিটা বেশি হবে, তাহলে সুতরাং ওই জায়গা থেকে আমরা লাভবান হতে পারি। এবং শুল্ক সহনীয় করার যে বিষয়টি চলে আসলো, ঠিক কত শতাংশ শুল্ক কম হলে আসলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসবে বলে এই মুহূর্তে তো আসলে শুল্ক যেটি WTO রুল অনুযায়ী তো আমরা 25% বেশি দিতে পারি না, কিন্তু আমাদের সাপ্লিমেন্টারি ডিউটি অনেক হাই, এনভায়রনমেন্টাল ট্যাক্স আছে, ওখানে রেজিস্ট্রেশন, অনেক রকমের বিষয় আছে এখানে, যে সব মিলিয়ে 450-500% মতো আমাদের হয়ে যায়। হ্যাঁ, তো এটা না যেগুলো রিকন্ডিশন গাড়ি, তো সেগুলো তো মোটামুটি এরকম, কিন্তু আরেকটু যদি আমরা বিলাসী গাড়ির দিকে যাই একটু বেশি দামের কিন্তু সেটা রিকন্ডিশন, তাহলে সেক্ষেত্রে আরো অনেক বেশি হয়। তো সব মিলিয়ে এটা আপনাকে জাস্ট একটা ইন্ডিকেশন দিলাম যে 500% মতো, মানে একটা গাড়ির দাম যদি হয় ধরেন সেটা ইম্পোর্ট লেভেলে যদি সেটা হয় ধরেন যেটা বলেন যে $10,000, তাহলে সেক্ষেত্রে 500% হলে কিরকম হয় বুঝতেই পারছেন যে সেটা কিন্তু অনেক দূরে চলে যায়। তো এই বিষয়গুলো হচ্ছে আমাদের গাড়ি খুব কম আসে, সেগুলো যেমন আগে এমপিদের গাড়ি ছিল ডিউটি ফ্রি, একটা ডিউটি সরকার ওইটা দেবে না বলেছে। কিন্তু ইয়েটা আর কি, যেমন ধরেন আমাদের সাধারণ লোকেরা যে ব্যবহার করে তার উপরে কিন্তু সাপ্লিমেন্টারি ট্যাক্স অনেক অনেক হাই ট্যারিফ। তো সেটাই আমরা করছি আর কি, চিন্তা করছি। আর অ্যাট দ্য সেম টাইম এখন কিন্তু WTOর যে বিভিন্ন রকমের রেগুলেশন হচ্ছে সেটা অনুযায়ী আমরা কমিট করছি ইন্টারন্যাশনালি যে আমরা ট্যারিফ কমাবো, মানে বিশেষ করে সাপ্লিমেন্টারি ডিউটি ওই জায়গাতে কমাবো যেটা একদম ইফেক্টিভ যে ট্যারিফ রেট সেটা। তো কিন্তু আলটিমেটলি এই জায়গাগুলোতে আমরা ছাড় দিচ্ছি না, মানে আমরা ধরে নিয়েছি যে এই পণ্যগুলো হচ্ছে বিলাস পণ্য, কিন্তু সারা পৃথিবীতে আসলে গাড়ি এবং বাড়ি এই দুটাকে প্রয়োজনীয় পণ্য হিসেবে ধরা হয়। হ্যাঁ, কিন্তু আমরা সেটাকে বিলাসিতার ক্যাটাগরিতে রেখে দিয়েছি। তো এই কারণে দেখা যাচ্ছে কি যে আসলে আমাদের যেটা নিত্য বিভিন্ন ধরনের যে কাজকর্মের জন্য সাধারণ বাড়ির যে প্রয়োজন থেকে শুরু করে ব্যবসা বাণিজ্যের প্রয়োজন, তো সেখানে কিন্তু আমরা যতটুকু গাড়ির প্রয়োজন সেটা কিন্তু পূরণ করতে পারছি না। এখন কিন্তু আমরা হয়তো দেখতে পাচ্ছি যে রাস্তায় হয়তো গাড়ির চাপ আছে ঢাকা শহরে, কিন্তু ঢাকার বাইরে গেলে আপনি কি দেখবেন, তখন কিন্তু এতটা চাপ নেই, কিন্তু মানুষের প্রয়োজন আছে। তো সুতরাং এগুলো মাথায় রেখে আমাদের একটু সহনীয় শুল্ক কাঠামো যদি তৈরি করি, যাতে করে ক্রেতারা কিছুটা স্বস্তির সঙ্গে তারা এটা কিনতে পারেন, এবং গ্রামে গঞ্জে তো এটাকে দিতে হবে, মানে তার পরিবহনটা দিতে হবে। তো সেইভাবে করেও আমাদের কাজ করতে হবে, একই সঙ্গে গণপরিবহনটা উন্নত করতে হবে। এভাবে করে জীবনযাত্রার মানের সঙ্গে যদি আমরা
হ্যাঁ একটা জায়গাতে রাখতে পারি, আমি মনে করি যে এটা বাংলাদেশের জন্য ভালো। তো সেইভাবে করে আসলে পরিকল্পনার দরকার। জি, আমরা আরো পরিকল্পনার কথা জানবো। আপনার কাছে চলে আসতে চাচ্ছি, যেরকমটা উনিও বলছিলেন যে পুরাতন গাড়ির পার্টসগুলো আসলে এভেইলেবল, দ্যাটস ওয়াই হচ্ছে পুরাতন গাড়িগুলো মানুষ প্রেফার করে থাকে। আপনিও পুরাতন গাড়ির জনপ্রিয়তার কথা কিছুটা বলেছেন। কেন আসলে জনপ্রিয় রিকন্ডিশন গাড়িগুলো নতুন গাড়ি? দুনিয়া জুড়ে কিন্তু ইউজড গাড়ি বলে, ইউজড গাড়ির মার্কেটটা নতুন গাড়ির তুলনায় অনেক বড়। এবং ইউজড গাড়ির ইকোনমির উপর একটা নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল বেশ কিছু বছর আগে, আমার 30 বছর আগে হবে। একটা ওই বছরের অর্থনীতির ইউজড গাড়ির যে ইকোনমিটা আছে আমাদের এখানে দেখেন, ওটা 2001 আসে জেফ সেকালফ নোবেল প্রাইজ পেয়েছিলেন এই যে মার্কেট ফর শুনেন। তো প্রায় 26 বছর আগে তো আমরা দেখেছি আর কি যে এটা বড় আমি বাজার কেন আছে। বলছি যে আমাদের এখানে আমরা যখন এই ইউজড গাড়ি কিংবা জাপানের রিকন্ডিশন গাড়ি আমদানি, এখন রিকন্ডিশন বলি আসলে এগুলো ইউজড ভেহিকেল। তো একসময় রিকন্ডিশন বলা হতো অনেক পুরনো গাড়ি আসতো, এখন ওরকম গাড়ি আসে না, এখন সামান্য চলা গাড়ি আসে। এর ইকোনমিটা হচ্ছে এরকম যে আপনি ধরুন একটা ব্র্যান্ড নিউ গাড়ি কিনলেন, এটা 1 বছর পুরনো হলে কিন্তু প্রায় 30-40% ডিসকাউন্টে আপনি পাচ্ছেন। কিন্তু লাইফ কি এটা কম? লাইফ কিন্তু মোটেই কম না। এখন এই যে আপনি কিনলেন, ইউ আর সেভিং 40% ফরেন এক্সচেঞ্জে, আর একটু পুরনো হলে 50-60% ফরেন এক্সচেঞ্জ বাঁচালেন। সরকার কিন্তু রেভিনিউ সমান পাচ্ছে, সরকার কিন্তু অত ছাড় দেয় না। পুরনো হলে যে মাত্র আপনাকে 35% ডিসকাউন্ট দেয় নতুনের তুলনায়। তাহলে আপনি সরকারকে পুরো রেভিনিউ দিলেন, একটা গাড়ি কিনলেন, ফরেন এক্সচেঞ্জ সেভ করলেন। এখন দেশে একটা লোকের চাকরি হলো ড্রাইভার হিসাবে, আবার ওয়ার্কশপগুলো অভ্যস্ত এইসব গাড়িতে সার্ভিস দিয়ে। এই নতুন যেগুলো মডেল বিভিন্ন আমাদের নতুন কান্ট্রিগুলো থেকে আসে, এগুলো কিন্তু আমাদের লোকেরা বুঝে না। ফলে যে গাড়িটা রিকন্ডিশন আমরা বলছি, ওটা কিন্তু যখন 25-30 বছরে চলছে, আর এখানে বহু 30 বছরের গাড়ি আপনি এখন নামলেই পাবেন। অথচ ব্র্যান্ড নিউ গাড়ি সরকার কিনে সেগুলো 5-6 বছর পরে কিন্তু হয়ে যাচ্ছে, হিসাব নাই। ফলে এখন বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু উনি দেখা যাচ্ছে যে মিটিংও করতেছেন টাকা সেভ করার জন্য, কখনো সংসদ ভবনে করতেছেন, কখনো সচিবালয়ে করছেন, যেখানে টাকাটা কম খরচ হবে। উনি নাকি 100 টাকা করে দিচ্ছেন লাঞ্চের জন্য এই সচিবদেরকে, কিংবা আজকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব বললো যে এর বেশি খরচ করা যাবে না। ভেরি গুড। এখন এই সরকারের সাশ্রয় করা, আমরা প্রাইভেট সেক্টর কিন্তু সবসময় সাশ্রয়ী, তারা চিন্তা করে আমি কি করে একটা কম খরচ করব, কি করে লাইফটা বেশি পাবো। অর্থাৎ এখানে একটা বিশাল অর্থনীতি গড়ে উঠছে, লক্ষ লক্ষ গাড়ি, লক্ষ লক্ষ চালক, 1.5 কোটি মানুষ যে বাইরে থাকে, যারা আপনার অর্থনীতিকে বাঁচিয়ে রাখছে। এই মাসেও তো $3 বিলিয়ন তারা পাঠিয়েছে এই বাংলাদেশকে, কিন্তু ওরা বাঁচিয়ে দিচ্ছে আমাদের বিদেশে প্রবাসী বাংলাদেশিরা। নয়তো বাংলাদেশ কিন্তু গর্তে পড়ে গিয়েছিল, যেখানে আজকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব একটা মিটিংয়ে ছিলাম, 5 লক্ষ কোটি টাকা, যেটা ডলার হিসেবে কত হবে, নট লেস দেন 40 বিলিয়ন আর 400 বিলিয়ন এরকম কিছু হবে। মানে টাকা কিন্তু পাচার হয়েছে কিংবা চুরি হয়েছে, এবং সেটার মূল্য দিচ্ছি আমরা সবাই, আপনি, আমি, রিক্সাওয়ালা, এভরিবডি। আমরা জানি না, আমরা তো মসজিদে গিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করছি, কিন্তু ক্রাইম তো করেছে আমাদের লোকেরা, তারাই কিন্তু আপনার জীবনকে দুর্বিষহ করছে, টাকার মূল্য কমে গেছে কেন? অতএব সেই জায়গাতে বলবো যে এখানে একটা বিশাল অর্থনীতি আছে, এই অর্থনীতিটা বোঝা দরকার। তো আমাদের যেহেতু ছোট সংগঠন, আমরা তো নতুন আলাদের মতো এত শক্তিশালী না, আমরা অনেকটা সোশ্যাল বিজনেসের মতো ব্যবসা করি। আমাদের কেউ একা একা অনেক বড় লোক না, আমরা অনেক প্রায় 1300 মতো আমার সদস্য আছে, তারা গোটা দেশের চাহিদাটা মেটাচ্ছে। আমি আজকে অনুষ্ঠানের মাধ্যমে সদস্য সরকারকে বলবো যে আপনারা পলিসি করার সময় এই জিনিসগুলোকে একটু ভালো করে চিন্তা করেন। চিন্তা করলে হবে কি যে জনগণের চাহিদা, তার ক্রয় ক্ষমতা, আপনার জন্য রেভিনিউ এবং ট্যাক্সই, আপনি যে কিনলেন সেটা কতটুকু টিকবে, তার লাইফ কত। যেমন ইংল্যান্ডের মতো জায়গায় যেখানে 10 লক্ষ গাড়ি প্রতি বছর বিক্রি হয়, 10 লক্ষের বেশি, মোর দেন 1 মিলিয়ন, তারা কিন্তু বয়স সীমা নাই আমদানির জন্য। আপনি যে কোনো বয়স আনতে পারবেন, শুধু দূষণের মাত্রাটা, ওই যে এক্সস্ট পাত দিয়ে যে দূষণটা বেরোয় সেটার মধ্যে মান দেওয়া আছে, এর নিচে হতে পারবে না। আমাদের কিন্তু ওটার কোনো খবর নাই, এখানে বলছে 5 বছর বেশি আনতে পারবে না। এটাও কিন্তু স্ববিরোধী। অতএব এই জায়গাগুলো করা হলে আমি মনে করি যে দেশের যে সংকট এখন, অর্থ বাঁচানো, রেভিনিউ বাড়ানো, মানুষকে চলতে দেওয়া, মানুষের নিরাপত্তা, এবং এই যে একটা উঠতি অর্থনীতির আমাদের যে প্রয়োজন, সবটার জন্যই কিন্তু পরিবহন, ট্রান্সপোর্ট একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খাত। কিন্তু আমি ডেফিনেটলি পাশাপাশি বলবো আমাদের অর্থনীতিবিদ মহাদের সাথে একমত হয়ে যে ভালো পাবলিক ট্রান্সপোর্ট দরকার। এই যে এখন মেট্রো হয়ে যে আমি সর্বক্ষণ এই মেট্রোতে আমি জড়িত ছিলাম, মেট্রো নামে কিছু সরকার করছিল না,
আমরা লড়াই করে এই ট্রেনকে আমি ঢুকেছি। আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট ছিল, তারা কনসালটেন্টরা ওই বাস র্যাপিড ট্রানজিট গাজীপুর থেকে ঢাকায় বাস আসবে জি। আলাদা লেন করে, যেটা এখন পরিত্যক্ত হয়েছে, জি। সেই প্রজেক্ট করতে গিয়ে ট্রেনকে বাদ দিচ্ছিল। আমি এবং ডক্টর মুস্তাফিজ আমরা লড়াই করে ঢুকিয়েছিলাম, যার পরিণামে কিন্তু আমরা মেট্রোটা পেয়েছি, জাপানিরা করেছে। এরকম এটা অনেক এক্সপেন্সিভ, আমাদের দরকার সস্তায় পাবলিক ট্রান্সপোর্ট। যেমন কলকাতায় আপনি যদি যশোর থেকে পারে, আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সস্তায় আসলে পাবলিক ট্রান্সপোর্ট কিভাবে আসলে আনা যেতে পারে, আপনার মতামত সম্পর্কে জানবো। আমাদের একটি বিরতির সময় হয়ে Okay. গেছে, বিরতির পর আবারও যুক্ত হচ্ছি। দর্শক, সময় হয়ে গেল ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্স এটিএন বাংলা বিজনেস অ্যান্ড ফাইন্যান্স থেকে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্স এটিএন বাংলা বিজনেস অ্যান্ড ফাইন্যান্স অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম হাইব্রিড ও রিকন্ডিশন গাড়ি আমদানিতে শুল্ক কমানো এবং অর্থনীতি, পরিবেশ ও বাস্তবতা নিয়ে, আর সাথে আছেন দুজন বিশেষজ্ঞ আলোচক। বিজ্ঞাপন বিরতিতে যাবার আগে আমরা কথা বলছিলাম যে আসলে কম খরচে আসলে কিভাবে পাবলিক ট্রান্সপোর্টের যে বিষয়টি সেটি নিয়ে আলোচনা করছিলাম, সেই প্রসঙ্গে যদি পাবলিক ট্রান্সপোর্ট দেখুন, আপনি যদি আমাদের সীমান্ত ক্রস করে যশোর পারে বেনাপোলে যান, সেখানে কিন্তু 80 কিলোমিটার রাস্তা মাত্র 20 টাকা, 20 রুপি ভাড়ায় যাওয়া যায় ট্রেনে, ইলেকট্রিক ট্রেন। তো আমরা অত বিলের সাথে না গিয়ে আমরা যদি মানে কম খরচে নারায়ণগঞ্জ থেকে গাজীপুর 20 টাকা যাওয়া যেতে পারে, যেটা এখন প্রায় এখানে 100 টাকা ভাড়া। তো ফলে আমাদের জনগণের আয়, তার সাধ্য, লাইফ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাকে আরাম দেওয়া, কর্মক্ষেত্রে যাওয়ার জন্য তার নিরাপত্তা দেওয়া। একটা শিশু, জাপানের মতো দেশে যেখানে এত এক্সপেন্সিভ সব, সেখানে পাবলিক ট্রান্সপোর্ট কিন্তু অনেক সস্তা। আমি দেখেছি যে যেখানে 1,80,000 ইয়েন হচ্ছে মিনিমাম স্যালারি, মানে চা দোকানে কাজ করলে আপনি 18 মান বলে ওরা, মানে একটা 10,000 ইয়েনের নোট 18টা নোট পাবেন। আবার সরকারি চাকরিতে ঢুকলেও কিন্তু 18 মান, মানে খুব কাছাকাছি। সেখানে 100 ইয়েন ভাড়ায় কিন্তু আপনি এখান থেকে ধরেন ইয়েতে চলে যেতে পারবেন, গুলশান চলে যেতে পারবেন। তো আপনি এত সুবিধা। এবং বাড়ি ভাড়া কিরকম? বাড়ি ভাড়া হচ্ছে সরকার বাড়ি করে রেখেছে 1 রুম, 2 রুম, 3 রুম। আপনি বলবেন যে আমি সে কম স্যালারিতে কাজ করি, আমার একটা বাসা দরকার, তখন মিউনিসিপ্যালিটি, লোকাল মিউনিসিপ্যালিটি আপনাকে সিরিয়াল রাখবে, রেখে আপনাকে তারা একটা বাসা অফার করে। বয়স্ক বেশি হলে নিচের তলায় দেবে, কম বয়সী হলে 5 তলা, ওই সব লিফট ছাড়া এগুলো। তো এইভাবে চিন্তা করে কিন্তু একটা সমাজ তৈরি হয়। এখন এক্সপেন্সিভ ওয়েতে আপনি যদি ট্রান্সপোর্ট করে ফেলেন, তখন ইকোনমি বাড়ে না, মানুষ নিচের তলার মানুষ গরিব থাকবে, রোগ বালাইতে মরবে, সেটা কিন্তু কোনো স্বাস্থ্যকর কান্ট্রি হতে পারে না। অতএব আমাদের যে এই যে তরুণরা প্রাণ দিল, তাদের আমি মনে করি তাদের অব্যক্ত যে প্রত্যাশা, সেটা ছিল একটা কোয়ালিটি অফ লাইফ, বেটার জীবন, উন্নত জীবন, তার সন্তানদের জন্য, তার থাকার জন্য, সম্মানের জন্য। সেই জায়গায় যেতে হবে, কিন্তু পৌঁছতে হলে সেখানে পাবলিক ট্রান্সপোর্ট লাগবে। আমি মনে করি যে একটা ভালো পাবলিক ট্রান্সপোর্ট আমার ব্যবসার সাথে সাংঘর্ষিক না, সমার্থক। যখন আমি জাপানের মতো দেশে, তারা এত গাড়ি তৈরি করে, সবচেয়ে বেশি গাড়ি তৈরি জাপান কিন্তু পৃথিবীতে, কিন্তু সেখানে সবচেয়ে বেশি ট্রেন, আবার মাটির নিচে ট্রেন, উপরে ট্রেন, ইন্টারসিটি ট্রেন, সেরকম একটা সমাজে কিন্তু আমরা কল্পনা করি। আচ্ছা, আমরা এই বিষয় নিয়ে আসছি। পাবলিক ট্রান্সপোর্টের একটি বিষয় তুলে ধরেছেন। আমরা কিন্তু ঢাকায়ও কিন্তু যানজট দেখতে পাই একটি, তো সেই ব্যাপারে জানতে চাইবো আপনার কাছে, সেই ব্যাপারে আপনার মতামত কি, এবং পাবলিক ট্রান্সপোর্ট অন্যান্য দেশে যেরকমটা অ্যাভেইলেবল বা অন্যান্য দেশের নাগরিকরা যেরকম ফ্যাসিলিটিস পাচ্ছে, আমাদের আসলে ফ্যাসিলিটিস আমরা কেন পাচ্ছি না, যেরকমটা উনি বলছিলেন, আপনি কি মনে করছেন? আমি মনে করি যে আমাদের পুরো যে পরিবহন খাত, সেখানে এক হচ্ছে যে নৈরাজ্য তো আছে, এর পাশাপাশি কিন্তু ওইভাবে পরিকল্পনা করে, মানে সুন্দর পরিকল্পনা করে, সমন্বিত পরিকল্পনা করে এটা তৈরি করা হয়নি। আমাদের যে নীতি তৈরি করা হয়েছে, তো 2013 নীতি, সেটা অনুযায়ী আমরা তো একটা ম্যাস র্যাপিড ট্রান্সপোর্ট পেলাম, যেটা যে আমাদের এই এমআরটি, যেটা মেট্রো রেল। এর পাশাপাশি আরও অনেক বেশি প্রয়োজন রয়েছে, মানে 2 কোটি মানুষের যে ঢাকা শহর, সেটার জন্য যেমন নেই, অন্যান্য শহরগুলোতেও দেখবেন যে আপনি সেরকম, মানে বড় শহরগুলোতে, সেখানে কিন্তু এরকম কোনো পরিমাণের ব্যবস্থা নেই। তো পরিকল্পনার অভাবে একটা বিনিয়োগ ভালো নেই, এখানে সরকারি বিনিয়োগ দরকার ততটুকু হচ্ছে না। আর একই সঙ্গে আসলে শুধুমাত্র গণপরিবহন দিয়ে তো হবে না, আমাদের যে প্রাইভেট যে তার যে ট্রান্সপোর্ট, সেটাও তো লাগবে। তো সেটার জন্যই তো আমরা আজকে যে কথা বলছি, যে এখানে রিকমেন্ডেশন এবং এই যে হাইব্রিড গাড়ি, সেটার বাজার কীভাবে একটু বাড়ানো যায় সেটা নিয়ে কথা বলা। দুইটা আসলে পাশাপাশি চলবে, মানে একটা আর একটার হ্যাঁ, এটা একটা মানে বিকল্প নয়, বরং এটা পরিপূরক। তো সেভাবে আমরা চিন্তা ভাবনা করছি। তো আসলে দুইটাই ভালো করতে হবে।
তো যার যেটা প্রয়োজন, যে যেটাকে কমফোর্টেবল মনে করেন, তো সেটা সেই অপশনটাতে নিয়ে নেবেন। তো সেইভাবে করে যেন আমরা আমাদের পরিকল্পনা তৈরি করি। এই মুহূর্তে যে সরকার, তারা কিন্তু বিভিন্নভাবে চিন্তা করছে যে কিভাবে আসলে জীবনের মান বাড়ানো যায়। মনোরেলের কথা এসছে, আবার যে মেট্রো রেল আর একটু কীভাবে এক্সপানশন সেটা হচ্ছে। এর পাশাপাশি আমাদের আসলে এই ভোক্তাদেরকে একটা কমফোর্ট দিতে হবে। যারা একটু বেশি নিরাপত্তা চান, একটু সুন্দরভাবে সহজভাবে যেতে চান, তো তাদের জন্য আসলে আমাদের তো এই যে প্রাইভেট ট্রান্সপোর্ট, সেটাও তো লাগবে। তো সেটার জন্য সবচেয়ে ভালো অপশন হচ্ছে আমাদের এই যে ইউজড কার, যেটি রিকন্ডিশন গাড়ি বলে আমরা যেটাকে জানি, তো সেটার যদি আমরা একটু সাশ্রয় করতে পারি, তো সেটাও ভালো, এবং একই সঙ্গে সেটা তো কমফোর্টও দিচ্ছে মানুষকে। তো সেটাও দেখতে হবে, এবং একই সঙ্গে এটার বাজার যাতে আসলে মানে ভালো হয়, মানে এটা সুস্থ অবস্থাতে থাকে, এবং এর পাশাপাশি মানুষ যাতে এটা কিনতে পারেন। তো সেটার জন্য আমাদেরকে এই যেমন ব্যাংক রয়েছে, ব্যাংক তো এখানে অর্থায়ন করে, বীমা প্রতিষ্ঠান রয়েছে, মানে অনেক প্রতিষ্ঠানে কিন্তু এর সঙ্গে জড়িত, এখানে কর্মসংস্থান জড়িত। তো সুতরাং এইভাবে আমাদের একটু চিন্তা করতে হবে, করে আমাদের পরিকল্পনাগুলো সাজাতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে এই যে সরকারের রাজস্ব কমে যাওয়ার একটি ব্যাপার থাকে, সেই বিষয়ে আসলে আপনি কি বলবেন? সরকারের রাজস্ব তো ইতিমধ্যে কমে গেছে, তার কারণ উচ্চ শুল্কের কারণে, মানে বিশেষ করে যে আমাদের যে ইম্পোর্ট ডিউটি এবং সাপ্লিমেন্টারি ডিউটি, তো সেগুলো, এবং এই যে আমাদের পরিবেশের জন্য যেটা দিতে হয়, তো এই সব মিলিয়ে কিন্তু এমনিতেই কিন্তু আমাদের মানে রেভিনিউ কমে গেছে সরকারের। তো এখন এই রেভিনিউ বাড়ানোর জন্য আমি মনে করি যে কিছুটা যদি ফ্লেক্সিবল হয়, মানে রেটটা যদি কিছুটা কমে, মানে ডিউটির ক্ষেত্রে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখবো যে বিক্রি বেশি হচ্ছে, তার কারণ তখন মানুষের চাহিদা বাড়বে। তো সুতরাং এটা একটা অর্থনীতির সাধারণ সূত্র, যে যখন দাম কমে তখন চাহিদা বাড়ে। তো এটা সবাইকে শেখানো হয়। তো সুতরাং আমরা কি করছি, যে আসলে দামটা বাড়িয়ে চাহিদাটা কমাচ্ছি। চাহিদাটা কমলে তো আমাদের রাজস্ব আসবে না। সুতরাং সেইভাবে আসলে চিন্তা করতে হবে, এবং এর পাশাপাশি যদি আমরা এই গণপরিবহনটার মান উন্নত করি, তাহলে সেই ক্ষেত্রে তখন মানুষের জন্য এই ট্রান্সপোর্টটা কমফোর্টেবল হবে। জি, ধন্যবাদ। আবারও আসছে আপনার কাছে চলে আসতে চাচ্ছি, হাইব্রিড গাড়ির যে পপুলারিটি, সেটিকে আসলে বাস্তবসম্মত কিনা, নাকি সেটি এখনো সীমিত পরিসরে আছে, সেই বিষয়ে জানবো। এবং হাইব্রিড গাড়ি আমদানিতে শুল্ক কমালে পরিবেশে আসলে কি ধরনের প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। হাইব্রিড গাড়ি দেখুন, উন্নত বিশ্বেও তারা হাইব্রিড একটা গ্রাজুয়েশন করছে, একটা ফেজিং করছে, ফেজিং পর্যায়ক্রমে। যেমন ধরেন ব্রিটেনে করেছে কি, যেটাতে 2030 সাল পর্যন্ত তারা 100% হাইব্রিডে চলে যাওয়ার প্রোগ্রাম করেছে, এবং ক্রমশ তারা ওইখান থেকে ইলেকট্রিকে যাবে। অনেক কান্ট্রি আবার অ্যাব্রাপ্টলি ইলেকট্রিকে গেছে, কিন্তু সেটা আবার আমাদের জন্য মেনটেনেবল না। তো আমরা যদি সিঙ্গাপুর কিংবা ব্রিটেনের মতো ফলো করি, তাহলে আমরা হয়তো 35 সাল পর্যন্ত চিন্তা করতে পারি যে আমরা ক্রমশ 100% হাইব্রিড করে ফেললে আমদানি কিন্তু ফুয়েলের চাহিদাটা অনেক। যেমন আমি একটা গাড়ি চালাই, নর্মালি আমার প্রায় 4000 টাকা তেল লাগতো কুমিল্লা যাতায়াতে, এখন আমার 1000 টাকা তেলে আমি কুমিল্লা যাতায়াত করতে পারি। অলমোস্ট 25% চলে আসলো হাইব্রিড গাড়িতে। হাইব্রিড গাড়িতে গত সরকার আবুল মাল আব্দুল মহিদ সাহেবের সময় তিনি কিন্তু একটা ডিসকাউন্ট করে গিয়েছিলেন, এটা যে ফসিল ফুয়েল মানে অকটেন এবং হাইব্রিড একটা ব্যবধান উনি করেছিলেন। আমরা এবার প্রস্তাব করছি যে হাইব্রিডকে আরও ছাড় দেওয়ার জন্য যেন সরকার করে, এবং ক্রমশ যেন একটা ফেজিং প্রোগ্রাম করা হয়, যে 2035 সাল পর্যন্ত চিন্তা করা যেতে পারে 10 বছর একটা প্রোগ্রাম করে যে হাইব্রিড। তারপরে আমরা যাতে আমাদের লোকালাইজ টেকনোলজিটাও আবার আহরণ করা যায়। যেমন জাপানিরা একটা ট্রেন আমদানি করেছিল যখন প্রথম ট্রেন আমদানি করে, একটা অনলি ওয়ান, বাকিটা তারা নিজেরা পরে তৈরি করেছে। এটাকে বলে রিভার্স ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, তৈরি করে তারা যারা অরিজিনাল ট্রেন আবিষ্কার করছে তাদেরকে ছাড়িয়ে গেছে, বুলেট ট্রেন আবিষ্কার করছে পরে। বুলেট ট্রেনের বয়স এখন কিন্তু প্রায় 40 বছরের বেশি হয়ে গেল, একটা দুর্ঘটনার রেকর্ড নাই। তো আমরাও যদি ওরকমটা করি, যেমন পাশেই কিন্তু একই তো বেঙ্গল, পাশেই কিন্তু যে মানের ট্রেন আছে, আমরা যদি তৈরি করার চিন্তা করি, এটা সম্ভব, অসম্ভব না। সৈয়দপুরে কিন্তু একসময় ইস্ট পাকিস্তান রেলওয়ে যখন ছিল, তখন তারা কিন্তু অনেক কিছু তৈরি করত, ক্রমশ আমদানির দিকে চলে গেল। এটা কিন্তু আমি মনে করি যে এখনো সুযোগ আছে যে আমরা শুধুমাত্র সফিস্টিকেটেড যেগুলা তৈরি করা সম্ভব নয় সেগুলো আমদানি করলাম, বাকিটা এখানে তৈরি করলাম, তাহলে আমি লোকালাইজেশন করলাম, টেকনোলজি ট্রান্সফার হলো। এটা কিন্তু আপনার বিদেশিরা বলে দেবেন, আমি জাপানিদের উপদেষ্টা, কিন্তু জাপানিরা তো তার নিজের স্বার্থই দেখবে, সে বিক্রি করতেই চাইবে। কিন্তু আপনাকে তো বুঝতে হবে যে আপনার স্বার্থ কোথায়, আপনার লোকেরা আপনার সন্তান কি করে শিখবে সে কেন বানাতে পারবে না। যদি আমি বাস তৈরি করতে পারি, তাহলে ট্রেনের বগি তৈরি করা সম্ভব। অনলি থিং আপনার চিন্তা লাগবে, ওরকম লোক লাগবে যারা এগুলো বুঝে। বাংলাদেশের অন্যতম সংখ্যা হচ্ছে পলিসি, এই পলিসিটা তৈরি করে এখন বর্তমানে আমাদের এখানে আমলাতন্ত্র, আমি মনে করি তারা অনেক জ্ঞানী, কিন্তু তাদের অভিজ্ঞতা নাই। এখন এই দর্শনটা কে দেবে? এই দর্শনটা হলো যে আমার কি করে কিভাবে আমি
আমার লোককে শেখাতে পারি, তো তাহলে কিন্তু আমরা এই সৈয়দপুর ওয়ার্কশপ যদি আমি রিভাইভ করি, ট্রেনের কোচ যদি আমি তৈরি করি, কোচ ইজ নট এ ভেরি হাই টেকনোলজি জিনিস। বাসের মতোই আমি ওখানে কিছু মেশিনারি লাগবে, কিছু এক্সপার্ট আনতে হতে পারে। একসময় বিহারি ওয়ার্কাররা ছিল, সবটা করতো। তারা 71 সালের পরে সব একসাথে চলে যাওয়ার পরে ট্রেনের আজও কিন্তু ট্রেন 1970 সালের মানে আসতে পারে নাই, মেনটেন্যান্স নাই, হঠাৎ করে ডিরেল হয়ে যায় ইত্যাকার। ফলে এই জায়গায় আমার মনে হয় চিন্তার জায়গা আছে, অনেক চিন্তার জায়গা আছে। কিন্তু আমরা এগুলো প্রত্যাশা করেছি, আমার তরুণরা প্রাণ দিয়েছে পরিবর্তনের জন্য। আমি মনে করি কেবল একটা প্রথাগত নির্বাচনে একটা সরকার আসবে যাবে, এটা কিন্তু উদ্দেশ্য ছিল না, একটা ব্যাপক পরিবর্তন প্রত্যাশিত। অতএব এই টেকনোলজি ট্রান্সফারও কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমার বিজনেসের বয়স 50 বছরের বেশি, সেই আলোকে এগুলো বলছি। এটা কিন্তু সবাই বলতে পারবে না, অভিজ্ঞতার ব্যাপার আছে। তো যাই হোক, আমি মনে করি যে ট্রান্সপোর্ট সেক্টরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খাত। বলা হয় ভালো ট্রান্সপোর্ট একটা জনজীবনকে, তার ব্যক্তি জীবন, পরিবার এবং অর্থনীতিকে ইমপ্রুভ করে, মানে ডেভেলপ করে। আর ভালো ট্রান্সপোর্ট না থাকলে বলা হয় এটা রসাতলে যায়। জি আমরা কিন্তু সে অবস্থানে আছি, জি আমাদের ভালো ট্রান্সপোর্ট দরকার, সেজন্য অনেক চিন্তা দরকার। জি, আবারও আসছি, আপনার কাছে চলে আসতে যাচ্ছি। বর্তমানে ডলার সংকট আমরা দেখতে পাচ্ছি বাজারে, সেই সাথে কিন্তু তেলের সংকটও আমরা দেখতে পাচ্ছি। যদিও বলা হচ্ছে যে তেলের পর্যাপ্ত মজুদ আছে, কিন্তু আমরা সেই আউটপুটটা কিন্তু আমরা ফিলিং স্টেশনগুলোতে আমরা দেখে থাকি না। এই সময়ের মধ্যে ডলার সংকট এবং তেলের সংকটের মধ্যে গাড়ি আমদানি কতটা যুক্তিযুক্ত বলে আপনি মনে করেন? হাইব্রিড কারের কথা যখন আমরা বলছি, তো সেটা তো আমরা বিভিন্ন জায়গাতে পৃথিবীতে দেখতে পেয়েছি। যে আজ থেকে প্রায় 17-18 বছর আগে আমি অস্ট্রেলিয়াতে দেখেছি যে তখন কিন্তু একটা জোয়ার চলছিল আর কি, যে হাইব্রিড কার নিয়ে আসার। এবং হাইব্রিড কারের সুবিধাটা হচ্ছে যে এখানে কিন্তু আমরা একটা নবায়নযোগ্য জ্বালানি এবং যে ফসিল ফুয়েল দুইটাকে ব্যবহার করছি যখন যেটা লাগে আর কি তখন। তো এখানে গাড়িতে তেলের সাশ্রয় হচ্ছে। মানে এখন তো আমাদের যেহেতু জ্বালানি সংকট এবং ভবিষ্যতে আরো বাড়তে পারে এই সংকট, তো সেটা মাথায় রেখে জ্বালানি সাশ্রয় করার যে পরিকল্পনা, সেটারই একটা অংশ হিসেবে কিন্তু এই হাইব্রিড কারের যে ইম্পোর্ট, সেটাকে কিন্তু আমরা চিন্তা করতে পারি। এবং ধীরে ধীরে একটা লম্বা সময় পরে যদি আমরা সেটা উৎপাদন করতে পারি, দেশে বা অ্যাসেম্বলিং করতে পারি, সেটা দেখা যাবে। কিন্তু আপাতত আমি মনে করি যে এই জ্বালানি সমস্যার বা সংকটের একটা সমাধানের ক্ষেত্র হতে পারে কিন্তু হাইব্রিড কার। তো সেই জায়গাতেও কিন্তু আবার রিকন্ডিশন বা একটু ইউজড হাইব্রিড কার, সেগুলোর কথাও কিন্তু আমরা কিন্তু ইফেক্টিভলি যদি চিন্তা করি, তাহলে একদিকে হলো পরিবেশের সাশ্রয় হবে, জ্বালানি সাশ্রয় হবে, অন্যদিকে আমাদের যে বৈদেশিক মুদ্রা সেটারও সাশ্রয় হবে। তো এতগুলো সাশ্রয়ের কথা আমরা কেন ভাববো না? তো সেইভাবে করে এখন যেহেতু সামনে বাজেট আসছে, তো এখনই যদি আমরা সেরকম নীতি তৈরি করি যে না ঠিক আছে আমরা এটাকে প্রমোট করব, এবং একই সঙ্গে এর জন্য এটাকে পুরো সেবা দেওয়ার জন্য এই যে কর্মী বাহিনী তৈরি করব, আমরা এই ওয়ার্কশপগুলোতে যারা মালিক বা শ্রমিক রয়েছেন তাদেরকে ট্রেনিং দেবো, এবং এর পাশাপাশি ব্যাংক, ইন্স্যুরেন্স তারা এটাকে প্রমোট করবে, তারা ফাইন্যান্স করবে। তো এইভাবে করে, এবং এর পাশাপাশি যদি আমরা এই শুল্কের যে কাঠামো সেটাকে একটু সংশোধন করে যদি এটাকে আরেকটুখানি যৌক্তিক করে ফেলতে পারি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটার বাজারও এটা ভালো সম্ভাবনার সামনে আছে। এবং এর পাশাপাশি এটা অর্থনীতির জন্য ভালো, পরিবেশের জন্য ভালো। তো এইভাবে চিন্তা করে আমি মনে করি যে আসলে এখন নীতি গ্রহণ করাটা খুব গুরুত্বপূর্ণ, এবং বিশেষ করে এই সরকার দায়িত্ব নিয়েছে এবং তারা রেভিনিউ সংগ্রহ করতে চায়। এর পাশাপাশি আসলে এই পরিবেশগত উন্নয়ন, কর্মসংস্থান, তারপর বিনিয়োগ, তো সবকিছুই তাদের মাথায় আছে। তো সুতরাং সবগুলোকে এক জায়গায় নিয়ে এসে আসলে সোশ্যাল ইকুইলিব্রিয়ামটা দরকার। তো সেইভাবে করেই আসলে আমাদের পরিকল্পনাটা করা দরকার। জি, ধন্যবাদ আপনাকে। একটি পরিকল্পনার কথা উনি বললেন, সেই পরিকল্পনা নীতিগতভাবে বাস্তবায়নের ক্ষেত্রে আসলে বাধা কি, সেই বাধা আসলে কিভাবে ওভারকাম করা যায়, খুবই সংক্ষেপে এই বিষয়টি সম্পর্কে জানতে চাচ্ছি। অনেক ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমার মানে খুব সুন্দর করে মানে অর্থনীতিবিদ উনি বলেছেন। আমি শুধু এতটুকু বলবো যে পলিসির জায়গাতে আমাদের এখানে সংকট আছে। এখন আসার বিষয় হচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী উনি নিজে কিন্তু পরিবহন নিয়ে বেশ উদ্যোগী হয়েছেন। 15 তারিখে বোধহয় একটা মিটিং আছে তাদের। তো আমরা যেটা ফিল্ড থেকে বলতে পারি, আমাদের অভিজ্ঞতাটা তারা কাজে লাগাতে পারেন। আমরা কি মনে করি, অতএব একটা পলিসি কাউন্সিলটা দরকার, কাউন্সিলিংটা দরকার। যেমন জাপানে প্রত্যেকটা মিনিস্ট্রিতে এবং প্রত্যেকটা এজেন্সিতে একটা করে পলিসি কাউন্সিল আছে। এটা হলো এক্সপিরিয়েন্সটাকে নেওয়ার জন্য। তো আমার এখানে ট্র্যাডিশনালি এটা হয়নি আগে। মানে গণতন্ত্র আমরা বলি বটে, কিন্তু গণতন্ত্রের মিনিং কি আমি জানি না। কেবল কি একটা নির্বাচন, কেবল কি একটা ভোটের বাক্সে ভোট দিয়ে শেষ হলো? আসলে তো অভিজ্ঞতাটা, কৃষকের অভিজ্ঞতাটা চাষের মধ্যে কৃষি পলিসিতে আনা, জনগণের প্রত্যাশাকে সামনে আনা। তাতে কিন্তু অনেক বলা হয়ে থাকে যে নোবেল পুরস্কার পেয়েছিলেন ডক্টর মাহমুদুল হক। উনি বলছিলেন একটা, আমার মনে আছে যে জনগণের অভিজ্ঞতাটাকে
পলিসি প্রণয়নে আনলে পর অনেক সস্তায় সাস্টেনেবল পলিসি হয়। তো এইটার জন্য কিন্তু একটা দর্শন দরকার। তো আমি মনে করি বর্তমান সরকার নতুন এসছে, একটা মেসি পপুলারিটি নিয়ে তারা এই জায়গাটা করতে পারে। তারা কিন্তু এই যে পলিসিগুলো আছে এগুলোকে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে তারা একটা দিকে যেতে পারেন। সেই ক্ষেত্রে কোথায় কোথায় আমরা টেকনোলজি ট্রান্সফার নিতে পারি, কোথায় কি সাশ্রয় হতে পারে, কোথায় আমাদের করলে পর জনগণ লাভবান হবে, রাজস্ব বাড়বে, দুর্নীতি কমবে, এবং সবচেয়ে বড় কথা সরকারের ব্যয় অনেক বেশি বাংলাদেশে। আপনি জানেন আমরা যে ট্যাক্স দিই সবটাই প্রায় সরকারের ব্যয়ে চলে যায়। উন্নয়ন যেটা হয় সেটা ধার করে, ব্যাংক থেকে ধার করে, বাইরে থেকে ধার করে করা হচ্ছে। এটা তো আইডিয়াল কোনো কন্ডিশন না। আপনি আয় আর ব্যয় যদি সামঞ্জস্য না থাকে কোনো ব্যক্তিও চলতে পারে না, এটা সরকার কি করে চলতে পারে? অতএব বর্তমান সরকার কিন্তু ওদিকে নজর দিচ্ছে এবং আমরা এখন কঠিন একটা অর্থনৈতিক অবস্থার দিকে যাচ্ছি। সেজন্য আমি মনে করি যে আমরা যে কাজটা করছি এখানে কিন্তু যদি বয়সটা বাড়িয়ে দেওয়া হয়, অর্ধেক ফরেন এক্সচেঞ্জ খরচ করে গাড়ি আসতে পারে, রাজস্ব সরকার পুরোটাই পাবে। উনি যে প্রয়োজনীয় গাড়িটা দরকার সেটা পেলো, আমার বৈদেশিক সমুদ্রে বাঁচলো, সরকার রাজস্ব পেলো, একটা উইন উইন অবস্থা তৈরি হতে পারে। সেজন্য মনে করি এসব জায়গায় চিন্তার জায়গা আছে। ধন্যবাদ আপনাকে, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। জি দর্শক, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। খুবই এই সমসাময়িক একটি বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা করছিলাম, সেটি হচ্ছে হাইব্রিড ও রিকন্ডিশন গাড়ি আমদানিতে শুল্ক কমানো এবং অর্থনীতি, পরিবেশ ও বাস্তবতা নিয়ে আমরা চেষ্টা করেছি এই বিষয়ে আমাদের আলোচনার মাধ্যমে তুলে ধরার জন্য। আশা করছি আমাদের আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে, আর আপনাদের ভালো লাগলেই আমরা অনুষ্ঠানের যথার্থতা খুঁজে পাবো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি ফাতিহা শাফি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এটিএন বাংলার সাথেই থাকবেন।